প্রিয় শিক্ষার্থী, অনলাইন বাংলা প্রথম ক্লাসে তোমাদের স্বাগত। কয়েকদিন আগে আমরা টিভিতে একটা নিউজ দেখলাম, সেখানে করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার একটা ছেলে তার নিজের মাকে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়। প্রিয় শিক্ষার্থী, ছেলেটি কেন এই কাজ করেছে? তোমরা নিশ্চয়ই উত্তর দেবে যে তার ভিতরে মনুষ্যত্ব ছিল না, তার ভিতরে প্রকৃত শিক্ষা ছিল না। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের পাঠ শিক্ষা ও মনুষ্যত্ব। শিক্ষা ও মনুষ্যত্ব, এটা লিখেছেন মোতাহের হোসেন চৌধুরী। মোতাহের হোসেন চৌধুরী, ওনার জীবনকাল 1903-1956। আর এই রচনাটা প্রবন্ধ। এটার আমরা ব্যুৎপত্তিগত অর্থ জানি প্রকৃষ্ট রূপে বন্ধন। প্রকৃষ্ট রূপে বন্ধন অর্থাৎ গদ্য আকারে এমন কোনো রচনা যেটা নাকি দীর্ঘ হবে, যার ভিতরে প্রচুর তথ্য থাকবে এবং যেটা পাঠ করলে পাঠকের জ্ঞানতৃষ্ণা নিবৃত্ত হবে এবং যার ভিতরে অবশ্যই সৃজনশীলতা থাকবে। এই কারণেই বলা হয় যে খবরের কাগজ আর প্রবন্ধ কিন্তু পার্থক্য রয়েছে, কারণ খবরের কাগজের ভিতরে সেই লেখাগুলোর ভিতরে কিন্তু সৃজনশীলতা নেই, এই কারণে। আর শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধের উৎস হচ্ছে সংস্কৃতির কথা। মোতাহের হোসেন চৌধুরীর একটা বিখ্যাত এবং শ্রেষ্ঠ রচনা বলা হয় প্রবন্ধক সংকলন, আর এইটার মনুষ্যত্ব শীর্ষক প্রবন্ধ থেকেই নেওয়া হয়েছে। তাহলে শিক্ষা মনুষ্যত্বের উৎস অর্থাৎ কোথা থেকে নেওয়া হয়েছে। অনেক সময় পরীক্ষায় থাকে যে উৎস কি বা কোথা থেকে নেওয়া হয়েছে, সংকলন করা হয়েছে, সেটাই সংস্কৃতির কথা। প্রবন্ধ যে সংকলন, যেটা সেই গ্রন্থের একটা মনুষ্যত্ব প্রবন্ধ আছে, সেটা থেকে এটা শিক্ষা মনুষ্যত্ব। আর এটা পাঠের উদ্দেশ্য, অর্থাৎ তোমাদের নবম দশম শ্রেণীর পাঠ্য বই এটা কেন, আর বা তোমরা কেন পড়বে। এই পাঠের উদ্দেশ্য হচ্ছে শিক্ষার মাধ্যমে বা শিক্ষা অর্জন করে মনুষ্যত্ব অর্জন এবং প্রকৃত মানুষ হওয়া, এটার উদ্দেশ্য। আর আমরা আজকে শিক্ষা কি এবং মনুষ্যত্ব কি সেটা জানব। শিক্ষা কি? শিক্ষা হচ্ছে অভ্যাস বা চর্চা প্রভৃতির দ্বারা আত্মীকরণ আমরা বলতে পারি, বা বিদ্যাভ্যাস, যা মানুষের আচরণের স্থায়ী পরিবর্তন ঘটায়। এটা হচ্ছে শিক্ষা। আর মনুষ্যত্ব হচ্ছে দয়া, প্রেম প্রভৃতি মানবোচিত গুণ বা বৈশিষ্ট্য অথবা মানবীয় গুণাবলী, অর্থাৎ যে গুণগুলো থাকলে একটা মানুষ প্রকৃত মানুষ হতে পারে। আমরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টান্ত দিতে পারি যে তিনি এই মানবিক যে মনুষ্যত্বের একজন উজ্জ্বল নক্ষত্র। এবার আমরা এই শব্দটা আসলে কি শব্দ আমরা জেনে নিই। এটা সংস্কৃত এবং এইটাও কিন্তু সংস্কৃত শব্দ। আর এই পদ কি? এটা পদ হচ্ছে বিশেষ্য এবং এইটাও বিশেষ্য, অর্থাৎ শিক্ষাও বিশেষ্য, মনুষ্যত্ব বিশেষ্য। এবং এই শব্দটা প্রত্যয়জাত এবং এটাকে আমরা ভাঙতে পারি কিভাবে? শিখ যো অ যো আ। আর এটাকে আমরা এটা সংস্কৃতকৃত। আর সংস্কৃত শব্দ তোমরা নিশ্চয় জানো যে যুক্তক্ষ
তারপরে মূর্ধন্য স, এরকম দুর্বোধ্য জটিল যে শব্দগুলো, সেই শব্দগুলোকে কিন্তু আমরা সংস্কৃত বলি। আর এখানে ধাতু চিহ্ন, সেই কারণে এটা সংস্কৃত কৃত প্রত্যয়। আর এই শব্দটাও প্রত্যয়জাত, এটাকে ভাঙা যাবে, সেটা হচ্ছে মনুষ্য যোগ ত। আর এটা তদ্ধিত, এটাও সংস্কৃত তদ্ধিত। তদ্ধিত তোমরা জানো যে শব্দের সঙ্গে যেটা প্রত্যয়যুক্ত হয়, শব্দমূলের সঙ্গে সেটা তদ্ধিত, এবং ধাতুর সঙ্গে যেটা যুক্ত হয় সেটাকে আমরা বলি কৃত। আর এই মনুষ্যটাকেও কিন্তু আমরা বিশ্লেষণ করতে পারি, এটাও প্রত্যয়জাত, যেরকম মনু যোগ স অথবা জ। এবারে আমরা লেখক সম্বন্ধে জেনে নেব, যে মোতাহার হোসেন চৌধুরী, ওনার জন্ম 1903 এবং উনি কী কী গ্রন্থ রচনা করেছেন এবং কী কী কাজ করেছেন এবং উনি ব্যক্তি জীবনে কী ছিলেন। তোমরা একটু খেয়াল করো, তোমাদের সুবিধার জন্য আমি কিছু ইনফরমেশান তৈরি করেছি। সেটা হচ্ছে যে মোতাহার হোসেন চৌধুরী মূলত একজন গদ্যকার, এবং ওনাকে বলা হয় যে সংস্কৃতিবান ও মার্জিত রুচি সম্পন্ন গদ্যকার। আর ওনার জন্ম 1903 সালে কুমিল্লায়, কিন্তু পৈতৃক নিবাস নোয়াখালী। আর পৈতৃক নিবাস নোয়াখালী হচ্ছে যেখানে বংশ পরম্পরায় অথবা পূর্বপুরুষানুক্রমে যেখানে মানুষের স্থায়ী বসবাস, সেটাকে বলা হয় পৈতৃক নিবাস। এবং জন্মটা তো অনেক জায়গায় হয়, বিশেষ করে মাতুতালয় অর্থাৎ মামার বাড়িতে বেশি জন্ম হয়, এছাড়া অন্য কোথাও জন্ম হতে পারে, সেই জন্মস্থানটা আলাদা। এবং এই 1903 বাংলা সাহিত্যে একটা বিশেষ সাল। কেন গুরুত্বপূর্ণ সেটা তোমাদের জানার জন্য বলছি, যে বাংলা সাহিত্যের একজন লেখক বা সাহিত্যিক রয়েছেন যার নাম বেনজির আহমেদ, যিনি বন্দিরবাসী ও বৈশাখী, ইসলাম ও কমিউনিজম এরকম রচনা করেছেন। 1983 ওনার মৃত্যু, কিন্তু জন্মটা কিন্তু 1903। 1903 আরও একজন বিখ্যাত ব্যক্তির জন্ম হয়েছে যার নাম আবুল ফজর, আমরা বিখ্যাত কবি বলি, অনেক কবিতা তোমরা পড়েছ। চৌচির, রাগপ্রভাত, রেখাচিত্র উনি রচনা করেছেন, এবং ওনার মৃত্যু 1983, কিন্তু জন্ম 1903। 1903 আরও একজন বাংলা সাহিত্যিক, বাংলা সাহিত্যের একজন উজ্জ্বল নক্ষত্র, যিনি অচিন্ত কুমার সেনগুপ্ত, যিনি কার্যছনা, অমাবস্যা, প্রাচীর ও প্রান্তর রচনা করেছেন, এবং ওনার মৃত্যু 1976। 1976 তোমরা জানো যে জসীমউদ্দিন, কবি জসীমউদ্দিন, কাজী নজরুল ইসলাম এবং শৈলজানন্দ মুখোপাধ্যায়ের মৃত্যু। তো এই অচিন্ত কুমার সেনগুপ্ত 1903, এবং নিহার রঞ্জন রায়, ওনার জন্ম কিন্তু 1903। ওনাকে শিল্প, সংস্কৃতি, ইতিহাসে অসামান্য অবদান রেখেছেন নিহার রঞ্জন রায়, এবং অনেক রচনা করেছেন। বাঙালির ইতিহাসের আদি পর্ব, রবীন্দ্র সাহিত্যের ভূমিকা, এরকম প্রবন্ধ লিখেছেন। 1981 ওনার মৃত্যু নিহার রঞ্জন রায়। এবং পল্লীকবি জসীমউদ্দিন, ওনার জন্ম 1903, তোমরা নিশ্চয় জানো, এবং ওনার মৃত্যু 1976। আমরা জানি যে সুজন, বাদিয়ার ঘাট, রাখালি, তারপরে হাসু, নকশিকাঁথার মাঠ, এক পয়সাবাসী, মহস্র রচনা করেছিলেন কবি জসীমউদ্দিন। তোমরা তোমাদের সিলেবাসে কবি জসীমউদ্দিনকে অবশ্যই পড়তে হবে এবং এসএসসির জন্য পড়তে হবে। এছাড়া আমরা জানি যে এই সব কবি সাহিত্যিকের 1903 জন্ম ছাড়াও আরও কিছু সাহিত্যিক রয়েছেন যাদের মৃত্যুটা 1903 সালে, যেরকম নওয়াব ফয়জুল নেছা। আমরা জানি যে রূপজালাল একটা বিখ্যাত রচনা, যার 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 লেখক হচ্ছে নওয়াব ফয়জুল নেছা, এবং ওনাকে দানশীলতার জন্য ওনাকে কিন্তু ব্রিটিশ সরকার নওয়াব উপাধি দিয়েছেন। তো আমরা এবারে ওনার মৃত্যু 1903। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তোমরা জানো যে বাংলার মিল্টন বলা হয়, তো উনি এপিক রাইটার, এবং উনি হচ্ছে বৃত্তসংহার লিখেছিলেন দেশপ্রেমের অনুপ্রেরণায়। তো এই হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় 1903 সালে কিন্তু তার মৃত্যু। ওনাকেও তোমরা পাঠে পেয়েছ। বীরবাহু, আশা কানন, প্রথম প্যাচার গান প্রভৃতি রচনা করেছেন, এবং ওনার মৃত্যু কিন্তু 1838, এবং আমরা জানি যে 1838 বঙ্কিমচন্দ্রের জন্ম। এছাড়া শরৎচন্দ্র, উনি রেঙ্গুনে গিয়েছিলেন 1903 সালে ভাগ্য পরিবর্তনের জন্য, এবং সেখানে ওনার সাহিত্য সাধনার শুরু এবং প্রথম রচনা মন্দির, যার জন্য উনি কৈতলিন পুরস্কার পেয়েছিলেন। তারপরে আমরা জানি যে চোখের বালি, রবীন্দ্রনাথের একটা বিখ্যাত উপন্যাস, সেই চোখের বালি উপন্যাসটারও প্রকাশ সাল কিন্তু 1903। এছাড়া বঙ্গভঙ্গের প্রস্তাব হয়েছে 1903 সালে, এবং এছাড়া আরও অনেক অজস্র ইনফরমেশন রয়েছে 1903 নিয়ে, সেই কারণে এই সালটা ভীষণ গুরুত্বপূর্ণ। এবার আমরা দেখি যে মোতাহার হোসেন চৌধুরীর মৃত্যু কত সালে। মৃত্যু 18 সেপ্টেম্বর 1956 সালে। এই 18 সেপ্টেম্বর 1956 সাল, 1956 সালে বাংলা সাহিত্যের আরও কয়েকজন বিখ্যাত ব্যক্তির মৃত্যু
হয়েছে। তার মধ্যে বাংলা সাহিত্যে 3 জন বন্দ্যোপাধ্যায়, একজন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, একজন তারাশঙ্কর, আর একজন হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। এই মানিক বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়েছে 1956, যিনি পুতুল নাচের কথা, পদ্মা নদীর মাঝি প্রভৃতি লেখা লিখেছেন, প্রাগৈতিহাসিক এগুলো লিখে বাংলা সাহিত্য অপরাজেয়, এবং ওনার জন্ম কিন্তু 1908। এছাড়া প্রবোধচন্দ্র বাগচি, যার মৃত্যু 1956 সালে, যিনি চর্যাপদের মূল পাঠ ও ব্যাখ্যা, তারপর দোহা কোষের ব্যাখ্যা এগুলো রচনা করেছেন, প্রবন্ধ, এবং 1898 সালে ওনার জন্ম। আর সৈয়দ এমদাদ আলী নামে একজন সাহিত্যিক রয়েছেন, যার মৃত্যু 1956 সালে। উনি নূরজাহান, নবনূর, তারপরে হচ্ছে হাজেরা, পত্র উপন্যাস এবং ডায়েরি প্রভৃতি রচনা করেছেন, এবং 1880 সালে ওনার জন্ম। আমরা জানি যে 1880 সালে বেগম রোকেয়া সাখাওয়াতের জন্ম। এছাড়া মোতাহার হোসেন চৌধুরী পেশায় বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক ছিলেন। উনি ঢাকা থেকে প্রকাশিত একটা পত্রিকা, শিক্ষা পত্রিকার সঙ্গে উনি জড়িত ছিলেন, যেটাকে জাগরণের পত্রিকা বলা হয়, এবং ওনার লেখার ভিতরে প্রমথের গদ্যের ছোঁয়া ছিল, এবং ওনার রচনা সংস্কৃতির কথা, যেটা 1958 সালে প্রকাশ হয়েছে, এবং এটা মৃত্যুর পর আর উল্লেখযোগ্য মননশীল প্রবন্ধ ধারার একটা প্রবন্ধ এই সংস্কৃতির কথা। এবং উনি অনুবাদও করেছেন। ওনার অনুদিত 2টা গ্রন্থ রয়েছে, একটা সভ্যতা, যেটা ক্লাইভ বেলের সিভিলাইজেশনের অনুবাদ, সভ্যতা, 1965 সালে এটা প্রকাশ হয়েছে, এবং বার্টন রাসেলের একটা বিখ্যাত রচনা কনকোয়েস্ট অফ হ্যাপিনেস এর অনুবাদ করেছেন উনি সুখ, সেটা 1968 সালে। এছাড়া মোতাহার হোসেন চৌধুরী ছাড়া বাংলা সাহিত্যে কাজী মোতাহার হোসেন নামে আরেকজন লেখক বা সাহিত্যিক রয়েছেন, খুব জনপ্রিয়, যার জীবনকাল 1897 থেকে 1981। উনি অজস্র প্রবন্ধ লিখেছেন, তার মধ্যেও সঞ্চরণ, নজরুল কাব্য পরিস্থিতি, তারপর সেই পথ লক্ষ্য করে আলোক বিজ্ঞান, এগুলো খুব জনপ্রিয়। এবং আমরা মাসুদ রানা, ডিটেকটিভ ধরনের রচনা, সেই মাসুদ রানা সিরিজের অনেকগুলো সংখ্যা রয়েছে। সেই কাজী আনোয়ার হোসেন ওনার কাজী মোতাহার হোসেনের ছেলে। তো শিক্ষার্থীরা, এবার আমরা মূল পাঠে যাব। লেখক শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে আসলে কী বোঝাতে চেয়েছেন বা কী দেখাতে চেয়েছেন, আমরা সেখানে যাব। মোতাহার হোসেন চৌধুরী বলেছেন যে মানুষের জীবনকে একটা দোতলা বাড়ির সঙ্গে তুলনা করেছেন, এবং উনি নিচের তলাটাকে বলেছেন জীবসত্তা, এবং উপরের তলাকে বলেছেন মানব সত্তা। তো আমরা একটু দেখি যে উনি আসলে আমাদের জন্য এই তার প্রবন্ধে কি মেসেজ দিয়েছেন। তো দেখো তোমরা, উনি এরকম একটা দোতলা বাড়ি, দেখো আমি তো আসলে ড্রয়িং পারি না, এমনিতেই তোমাদেরকে দেখাচ্ছি যে এই দোতলা বাড়ি, এবং এখানে একটা সিঁড়ি। খেয়াল করো, এটা হচ্ছে উপরের তলা, উপরের তলা, এবং এটা হচ্ছে নিচের তলা, নিচের তলা। তো উনি এই উপরের তলাকে উনি বলেছেন মানব সত্তা অথবা মনুষ্যত্ব, মনুষ্যত্ব। আর নিচের তলাটাকে উনি বলেছেন, তুলনা করেছেন জীবসত্তা, জীবসত্তা। তো আমরা এখন জানবো যে জীবসত্তাটা কি আর মানব সত্তাটা, মনুষ্যত্ব কি। জীবসত্তাটা হচ্ছে জীবের অস্তিত্ব, জীবের অস্তিত্ব, অস্তিত্ব অর্থাৎ আমাদের যে প্রাণ আছে, মানে আমাদের প্রাণ আছে, আমি একটু সংক্ষেপে লিখছি, দেখো আমাদের প্রাণ আছে। এছাড়া এখানে কিন্তু আমরা প্রত্যেকেই প্রাণী, মানে দেখো এখানে আমরা সবাই প্রাণী, এখানে কিন্তু আমরা প্রাণিত্বের বাঁধনে আবদ্ধ, এখানে আমরা প্রাণিত্বের বাঁধনে আবদ্ধ। আর এই ঘরটাতেই আমাদের বিশৃঙ্খলা থাকে, বিশৃঙ্খলা থাকে। এখানেই থাকে লোভ, চাওয়া পাওয়া, চাওয়া পাওয়া, হিংসা প্রভৃতি প্রভৃতি বিভিন্ন ধরনের প্রবৃত্তিগুলো এখানে থাকে, এগুলো। আর এই ঘরটাতে থাকে, এই জীবসত্তার ঘরটাতে কিন্তু পৃথিবীর সমস্ত প্রাণীর সঙ্গে আমরা এক, এটা তো তোমরা জানোই, বলে দিলাম। আর এখানে আরেকটা জিনিস তোমাদের খেয়াল করতে হবে, যে এই জায়গায় সব মানুষ, অর্থাৎ প্রত্যেকেই, প্রত্যেকেই এখানে অর্থচিন্তার নিগড়ে বন্দী, অর্থচিন্তার নিগড়ে বন্দী, বন্দী, নিগড় মানে বেড়ি যেটা বলা হয়, বা শিকড় যেটা। আর এখানে ধনী দরিদ্র
সবাই শুধু বলে বা বলছে, সবাই কি বলে এখানে? চাই, চাই, আরো চাই। খেয়াল করো, এগুলো তোমাদের প্রশ্ন হবে, আরো চাই এগুলো। আর এই ঘরটাতে ভুল শিক্ষার জন্য, ভুল শিক্ষার জন্য মানুষ অমানুষ হয়, অমানুষের মতো অথবা পশুর মতো আচরণ করে। আর আমরা একটু ওখানে যাই যে এই মানব সত্তার ঘরে কি কাজ করে। মানব সত্তার ঘরটাতে মানুষ কিন্তু প্রকৃত মানুষ হয়, প্রকৃত মানুষ হয়। এখানে সমাজে একটা শৃঙ্খলা থাকে, সমাজে শৃঙ্খলা থাকে, এই ঘরটাই শৃঙ্খলা করে। তারপরে এখানে হচ্ছে এটা নিচের ঘর, জীবসত্তার ঘরকে, জীবসত্তার ঘরকে কন্ট্রোল করে, কন্ট্রোল করে। মানুষের ভিতরে মূল্যবোধ জাগ্রত করে, মূল্যবোধ জাগ্রত করে প্রভৃতি আরো অন্যান্য কাজ করে। তো এবারে আমরা এখানে আরেকটা জিনিস দেখবো, যে সেটা হচ্ছে যে তাহলে নিচের তলা থেকে উপরের তলায় এত কিছু নিচে, এরকম সব লোভ বা ভয় বা দারিদ্র্য, এখানে কিন্তু সবার অভাব থাকে, অনটন থাকে, কারণ এখানে মানুষ অতৃপ্ত, এই জায়গাতেই মানুষ অতৃপ্ত। আর এখানেই বোঝে যে অর্থ সাধনায় জীবন সাধনা, জীবন সাধনা। এই কারণে এখানে এটা ওরা এই ঘরে কিন্তু মানুষ এটাই মনে করে, এই কারণে আত্মার অমৃত উপলব্ধি করে না, আত্মার অমৃত উপলব্ধি করতে পারে না, উপলব্ধি করতে পারে না। আর আমরা তাহলে এই সব দিক থেকে মুক্তি পাবো কখন? যখন আমরা এই নিচতলা থেকে উপরতলা যেতে চাবো, আমরা কিন্তু লাফিয়ে লাফিয়ে যেতে পারবো না, আমাদের কী করতে হবে? একটা নিশ্চয়ই সিঁড়ি লাগবে। তো এটা হচ্ছে একটা সিঁড়ি, এটা হচ্ছে একটা সিঁড়ি। তো লেখক বলেছেন যে এই সিঁড়িটা শিক্ষা, এই সিঁড়িটা হচ্ছে শিক্ষা। অর্থাৎ আমরা নিচের তলাতে সমস্ত বা পৃথিবীর যত প্রাণী রয়েছে, বাঘ, সিংহ, হরিণ, সবাই আর আমরা কিন্তু এক। অর্থাৎ এখানে আমরা কেউ মানুষ না, এখানে আমাদের ভিতরে প্রাণীর বৈশিষ্ট্যগুলো বিদ্যমান। আমরা যখন এই ঘরটা থেকে যখন এই সিঁড়িতে যখন ওই ঘরে যাব, তখন সেই মানব সত্য বা মনুষ্যত্ব লোকের দেখা পাবো, এবং সেই মনুষ্যত্ব লোকের যে গুণগুলো বা বৈশিষ্ট্যগুলো আমাদের ভিতরে ধারণ করবে, তখনই কিন্তু আমরা পরিপূর্ণ মানুষ হয়ে উঠবো। শুধু এখানে আমাদের জীবন আছে, আমরা প্রাণী, কিন্তু এই জায়গাতে গেলে আমরা মানুষ হবো। তো আমরা সেটা কি কার মাধ্যমে যাব? সেটা আমাদের শিক্ষা আমাদেরকে ওই ঘরে নিয়ে যাবে। তো আমরা এবারে দেখি যে শিক্ষার কাজ কি। শিক্ষার হচ্ছে আসল কাজ, শিক্ষার আসল কাজ, শিক্ষার প্রধান কাজ। তোমরা খেয়াল করো, কারণ পরীক্ষা এইগুলো প্রশ্নগুলো হবে। প্রধান কাজ লেখক দেখিয়েছেন যে শিক্ষার প্রধান কাজ হচ্ছে মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচয় করে দেওয়া, মনুষ্যত্ব লোকের সাথে পরিচয় করানো, একটু বুঝে নাও। আর আসল কাজটা হচ্ছে জ্ঞান পরিবেশন নয়, জ্ঞান পরিবেশন নয়, কি সেটা? মূল্যবোধ সৃষ্টি, মূল্যবোধ সৃষ্টি। আর মূল্যবোধটা কি? মূল্যবোধ হচ্ছে মানবিক, মানবিক ঔচিত্যবোধ, ঔচিত্যবোধ। অর্থাৎ মানুষের ভিতরে সেই বোধ হলো, যে বোধ থাকলে মানুষ ভালোকে ভালো, মন্দকে মন্দ, এইসব অবজার্ভ করবার একটা পাওয়ার, সেটাকে বলা হয় মূল্যবোধ। আচ্ছা, এবারে শিক্ষা তাহলে নিচের ঘরে কি কাজ করে? শিক্ষা জীবসত্তার ঘরেও কাজ করে। সেই জীবসত্তার ঘরে যে কাজটা করে সেটা হচ্ছে ক্ষুধ পিপাসার ব্যাপারকে মানবিক করে তোলে। ক্ষুধ পিপাসা, ক্ষুধ পিপাসা কি? যেটা ক্ষুধা তৃষ্ণা, ক্ষুধ পিপাসার ব্যাপারকে মানবিক করে, মানবিক করে। আর শিক্ষা মানুষের জীবনে কিন্তু সোনা ফলাবে, সেটা কখন? যখন অর্থ সাধনায় জীবন সাধনা নয়, এবং
এই অন্য চিন্তা বা অর্থ চিন্তা থেকে মানুষকে মুক্তি দেওয়া হবে এবং অর্থ সাধনের জীবন সাধন নয়, এইটা যখন বোঝানো যাবে তখনই কিন্তু শিক্ষা মানুষের জন্য সোনা ফলাবে, নয়তো কখনোই সোনা ফলাতে পারবে না। আর শিক্ষার উনি বলেছেন যে দুইটা দিক। কয়টা দিক? দুইটা। একটা হচ্ছে প্রয়োজনের দিক, একটা প্রয়োজন, আর একটা হচ্ছে উনি বলেছেন অপ্রয়োজন। তো আমরা এই অপ্রয়োজনের দিকটি উনি শ্রেষ্ঠ বলেছেন। কেন শ্রেষ্ঠ বলেছেন? এই দিকটা শেখায় জীবনকে উপভোগ করতে, কি করে অনুভূতির রাজ্যে রাজা হয়ে জীবনকে আমরা উপভোগ করতে পারি, সেটা কিন্তু এই অপ্রয়োজনের দিকটাই শেখায়। আর এটা শ্রেষ্ঠ বড় হয়ে ওঠে না, এটা বড় হয়ে, লেখক বলেছে এটা সবসময় বড় হয়ে ওঠে না, একটাই কারণ। সেটা কি? সেটা হচ্ছে যে নিচের ঘরের বিশৃঙ্খলা, নিচের ঘরের বিশৃঙ্খলা এবং ভুল শিক্ষা, আর একটা ভুল শিক্ষা, এটার জন্য কিন্তু এই দিকটা কখনোই বড় হয়ে ওঠে না। তো আমি যে একটু আগে তোমাদের একটা কথা বললাম যে শিক্ষা মানব জীবনের সোনা ফলাবে তখনই যখন অর্থ সাধনের জীবন সাধনা নয় এবং অন্য চিন্তা থেকে মানুষের মুক্তি দিবে, তখনই কিন্তু শিক্ষা মানব জীবনে সোনা ফলাবে। আর যখন সোনা ফলাবে না তখন কিন্তু আত্মার, অর্থাৎ এই যে এখানে একটা কথা বলা হয়েছে যে জীবসত্তার ঘরে সে ক্ষুদ পিপাসা ব্যাপারকে মানবিক করে তোলে, অর্থাৎ এখানে এই ঘরে মানুষ কিন্তু বিভিন্ন মৌলিক চাহিদা যেহেতু থাকে, ক্ষুধা থাকে, তৃষ্ণা থাকে, লোভ থাকে, চাওয়া পাওয়া থাকে, সেই কারণে একটা ক্ষুদ পিপাসায় কাতুক যে মানুষটা, তাকে কিন্তু এখানে তৃপ্ত করতে হবে। যদি তৃপ্ত না করা হয় তাহলে সে আত্মার অমৃত উপলব্ধি করতে পারবে না। অর্থাৎ তার ভিতরে যদি ক্ষুধা থাকে, তার যদি প্রয়োজন থাকে, তার যদি চাহিদা থাকে, তাহলে সে কিন্তু একটা ভালো বই কিংবা একটা ভালো মুভি কিংবা চাঁদনি রাত অথবা বৃষ্টি স্নাত দিন উপভোগ করতে পারবে না, সেগুলো তাকে ছুঁয়ে যাবে না, তাকে নাড়াও দিবে না। তো এই কারণে আমরা এখানে লেখক আরও কিছু কথা বলেছেন, সেটা হচ্ছে যে একটা ভারী জিনিসকে যদি আমরা উপর থেকে তুলতে যাই, মানে ভারী জিনিসকে যদি আমরা নিচ থেকে উপরে তুলতে চাই, তাহলে কি হবে? সেটা কিন্তু উপর থেকেও টানতে হবে। কি করতে হবে? উপর থেকেও টানতে হবে। অর্থাৎ শুধু নিচের ঠেলা দিয়ে কিন্তু উপরে তোলা যাবে না, আর উপর থেকে টানতে হবে। কিন্তু কেউ যদি ইচ্ছা করে, কোনো মানুষ যদি, অনেকগুলো মানুষ যদি একসাথে চেষ্টা করে, তাহলে উপর থেকে টেনে কিন্তু নিচের জিনিসটা তোলা সম্ভব, কিন্তু নিচের জিনিসটা নিচ থেকে ঠেলে কখনো সম্ভব না। এটা বলেছেন যে নিচ থেকে যে ঠেলাটা, সেটা উনি বলেছেন যে সমাজ ব্যবস্থা। তোমরা একটু বুঝে নাও, বেশি সময় নিল অত আসলে। এটা হচ্ছে সমাজ ব্যবস্থার উপর থেকে টানাটা হচ্ছে শিক্ষা। অর্থাৎ যদি আমরা শিক্ষার উপর ডিপেন্ড করি মানুষের মুক্তির জন্য, তাহলে শিক্ষা কিন্তু অনেকটা সময় লাগবে এবং তবু শিক্ষা মানুষের জীবনের মানব উন্নয়ন করতে সক্ষম হবে, কিন্তু শুধু সমাজ ব্যবস্থা কখনোই তা পারবে না। এবং আরও একটা জিনিস দেখো, যে এখানে লেখক বলেছেন যে আমাদের এই অবস্থাগুলো থেকে মানুষকে মুক্তি দিতে হবে, আর এই মুক্তির জন্য দুটো উপায় অবলম্বন করতে হবে। কয়টা? একটা হচ্ছে, দুইটা উপায়। একটা হচ্ছে কি? একটা হচ্ছে অর্থ চিন্তা অথবা অন্য চিন্তা। এই যে জীবসত্তার ঘরে যে আজকে যে বিশৃঙ্খলা রয়েছে, জীবসত্তার ঘরে আজকে যে চাওয়া পাওয়া রয়েছে, ক্ষুধা তৃষ্ণা রয়েছে, এখানে যে মানুষের সুখ নেই, শান্তি নেই, স্বস্তি নেই, এই জায়গাগুলো থেকে মানুষকে কী করতে হবে? মুক্তি দিতে হবে। এটা থেকে মুক্তি দিতে হবে, মানে এই চিন্তা থেকে মানুষ যাতে এই ঘরটা নিয়ে যাতে তাকে হর হামেশা বিব্রত হতে না হয়। আরেকটা কথা, সেটা হচ্ছে শিক্ষার মাধ্যমে মনুষ্যত্ব লোকে পৌঁছাতে হবে। এই তখনই কিন্তু মানুষের মুক্তি সম্ভব, তখনই মানুষের মুক্তি আসবে, নয়তোবা কখনোই আসবে না। এখন তোমরা চিন্তা করো, যদি কাউকে এই জীবসত্তার ঘরকে যদি শৃঙ্খলা হয়, অর্থাৎ কাউকে প্রচুর অর্থ দেওয়া হলো, অর্থ চিন্তা অন্য চিন্তা থেকে মুক্তি দেওয়া হলো, কিন্তু সে মনুষ্যত্ব লোকের ঘরে পৌঁছলো না, তবু কিন্তু সে যে অন্ধকারে ছিল সে অন্ধকারে পড়ে রইবে। আবার যদি অন্য চিন্তার এই ঘরটা যদি বিশৃঙ্খলা রেখে কিংবা এদিকে না তাকিয়ে শুধুমাত্র মনুষ্যত্ব লোকের সন্ধান দেওয়া হয়, মানুষ কিন্তু কি করবে? সেখানেও কিন্তু কখনোই সেই জায়গায় তার ভিতরে ওই সাধনাটা সে ব্যর্থ হবে, কারণ মনুষ্য তার ভিতরে নাড়াই দিবে না, কারণ সবসময় তাকে বিব্রত থাকতে হবে যে তার চাওয়া পাওয়া, তার এখানে অন্ন বস্ত্রের চিন্তাগুলোই তাকে কিন্তু সবসময় বিব্রত করবে। তো আমরা এখানে আরেকটা জিনিস লেখক বলেছেন যে কারারুদ্ধ আহৃত মানুষের মূল্য কতটুকু। অর্থাৎ একটা মানুষ যদি কারাগারে বন্দী থাকে, সে যদি যাবজ্জীবন কারাদণ্ডে থাকে, তাকে যদি প্রচুর খাবার দেওয়া হয়, তাহলে সেই মানুষটার কাছে কিন্তু কারাগারটা স্বর্গ মনে হতেই পারে। কিন্তু যারা আলো হওয়ার স্বাদ পেয়েছে, আমরা যারা পৃথিবীর স্বাধীন মানুষ, মুক্ত মানুষ, আমরা কিন্তু কারাগারই মনে করবো। অর্থাৎ কারাগার কখনোই স্বর্গ হতে পারে না, তাদের কাছে মনে হতে পারে। সেরকম
আরও বলেছেন যে কিছু মুক্ত আকাশে উড়ে বেড়া কিছু উড়ন্ত পাখিকে যদি আমরা প্রচুর খাবার দিই, দানা পানি দিই, এবং যদি আমরা তাদেরকে ডাকি, বলি যে তোমরা এসে খাঁচায় বন্দি হও, কারণ এখানে তোমাদের অনেক অন্নবস্ত্র রয়েছে বা প্রচুর তোমাদের দানা পানি রয়েছে, সে কিন্তু বন্দি হবে না। কারণ সেই পাখিটা জানে যে আকাশে মুক্ত আকাশে উড়ে বেড়া পাখিটার কাছে অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়ে মুক্তি বড়। আর এই অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়ে মুক্তি বড়, এই বোধটাই মানুষের মনুষ্যত্বের পরিচয়। খুব ইম্পর্টেন্ট লাইন, মনে রাখবে। অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়ে মুক্তি বড়, মুক্তি বড়। এই বোধটি মানুষের মনুষ্যত্বের পরিচয়, মনুষ্যত্বের পরিচয়। কারণ সেটা কি দেখো, যে লেখক বলেছেন যেখানে বুদ্ধির স্বাধীনতা, কারণ এই যে অর্থচিন্তা থেকে মানুষকে যদি মুক্তি দেওয়ার চিন্তা করা হচ্ছে আজকের সময়, বলছে সেটা অভিনন্দনযোগ্য, কিন্তু একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে তাকিয়ে সেটা করতে হবে। যদি না করা হয় তাহলে এটা ব্যর্থ হবে। এই কারণে যে অন্নবস্ত্রের প্রাচুর্য, তোমাকে এখানে বেরিমুক্ত করা হলো, তোমাকে এখানে চিন্তা মুক্ত করা হলো, কিন্তু তোমার ভিতরে শিক্ষা কাজ করলো না, কিংবা মনুষ্যত্ব লোকের সঙ্গে তোমাকে পরিচয় করে দেওয়ার কোনো ব্যবস্থা নেই, তখনও কিন্তু তুমি এখানে কি করবে, তুমি কিন্তু মুক্ত হলে না, তুমি কিন্তু স্বাধীন হলে না। আরেকটা কথা, তোমার অন্নবস্ত্রের যে ব্যবস্থা করছে সেই জায়গায় তোমার একটা ব্যক্তি স্বাধীনতা থাকতে হবে। লেখক এই কারণে বলেছেন যেখানে বুদ্ধির স্বাধীনতা, যেখানে বুদ্ধির স্বাধীনতা, যেখানে চিন্তার, আর যেখানে আত্মপ্রকাশের এই স্বাধীনতা থাকবে না, সেখানে মানুষের কিন্তু মুক্তি নাই। এটা খুব ইম্পর্টেন্ট লাইন, মনে রাখবে। যেখানে বুদ্ধির স্বাধীনতা নেই, যেখানে চিন্তার স্বাধীনতা নেই, যেখানে আত্মপ্রকাশ স্বাধীনতা থাকবে না, সেখানে কিন্তু মানুষের মুক্তি নেই। অর্থাৎ এই তিনটা জিনিস থাকতে হবে, তখনই মানুষের মুক্ত হবে। আর লেখক আরেকটা কথা বলেছেন যে শিক্ষা মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচয় করে দিয়ে মানুষকে শেখায়, কি শেখায় বলতো? লোভে পাপে মৃত্যু, পাপে মৃত্যু। এই কথাটা একদম সত্যি, সেটা শিখিয়ে দেয়। এবং লোভের ফলে মানুষের কিন্তু কি হয়? আত্মিক মৃত্যু হয়। আত্মিক মৃত্যু মানে আত্মার মৃত্যু। কিসের মৃত্যু হয়? আত্মিক মৃত্যু। তো এটা এই কারণে এই জিনিসটা যদি শিক্ষা মনুষ্যত্ব লোকের ঘরে নিয়ে যায় বলে, এই জিনিসটা মানুষকে জানিয়ে দেয় বলে, মানুষ কিন্তু লোভের ফাঁদে ধরা দিতে ভয় পায়। তবে হ্যাঁ, যে মানুষগুলো শিক্ষা অর্জন করেছে কিন্তু এই লোভের ফাঁদে পা দিতে ভয় পায় না, এবং তারা ছোট জিনিসের মোহে বড় জিনিসকে হারাতেও দ্বিধা করে না, লেখক বলেছেন তিনি আর যেই হোক তিনি শিক্ষিত না। অর্থাৎ শিক্ষা তার মনের ব্যাপার হয়ে ওঠেনি, শিক্ষা তার বাইরের ব্যাপার। সেই জিনিসটাকে লেখক একটা উদাহরণের সাহায্যে বলেছেন যে লেফাপা দুরুস্তি। কি সেটা? লেফাপা দুরুস্তি। এই কারণে বলেছেন লেফাপা দুরুস্তি আর শিক্ষা এক কথা নয়। লেফাপা দুরুস্তি হচ্ছে বাইরের ঠাট বা বাইরের সজ্জা। আমাদের সমাজে অনেক শিক্ষিত মানুষ রয়েছে যারা দেখতে শিক্ষিত, যাদের কর্মকাণ্ড, যারা দুর্নীতিবাজ অপকর্ম করে কিংবা অন্যায় করছে, তারা কিন্তু ওই শিক্ষাটা তাদের মনকে স্পর্শ করতে পারে, প্রকৃত শিক্ষায় তিনি শিক্ষিত হতে পারেন। এই কারণে বলেছে লেখক দুরুস্তির শিক্ষা এক কথা নয়। লেখক সবসময় একটা কথা বলেছেন যে আমাদের যেসব মানুষকে যদি আমরা এই বিশৃঙ্খলা, জীবসত্তার ঘরে যদি বিশৃঙ্খলাটা না যদি আমরা কাটিয়ে দিই, কিংবা এখানে যদি চিন্তামুক্ত না করি, শুধু মনুষ্যত্বের ঘরে যদি কাউকে পৌঁছে দেওয়া হয়, সে কিন্তু কি করবে? নিজের ঘরের কথা মনে করে সবসময় কিন্তু মনুষ্যত্বের কোনো গুণগুলো বা এইগুলো তাকে উদ্বুদ্ধ করবে না, এবং সে মানুষ হতে পারবে না। আবার যদি নিচের ঘরে যদি কাউকে বেরিমুক্ত করা হয়, উন্মোচন করা হয়, এবং তাকে যদি উপরে মনুষ্যত্ব নিয়ে যাওয়া হয়, তবুও কিন্তু সে কী করবে? বেরিমুক্ত হবে, কিন্তু উপরে যাওয়ার তাগিদ অনুভব করবে না। এই কারণে লেখক বলেছেন যে যদি কোনো মানুষ হাঁটতে যে পায়ের কাটার দিকে তাকায়, তাহলে কিন্তু তার কী হবে? হাঁটার আনন্দ অনুভব করতে পারবে না, তাই না? তাহলে অর্থচিন্তা থেকে মুক্তি পেলেও যদি শিক্ষা দ্বারা মনুষ্যত্ব লোকে না পৌঁছায়, তাহলে কিন্তু কী হবে? সে বলতো তার সাধনাটা ব্যর্থ হবে। তো আমরা এবারে মূল কথায় চলে আসি, যে প্রবন্ধটার মূল কথাই হচ্ছে যে শিক্ষা দীক্ষার মাধ্যমে মনুষ্যত্বের জাগরণ, এবং মনুষ্যত্বের জাগরণ ঘটানোর আগেও মানুষের যে বিভিন্ন রকম চাহিদা রয়েছে, মানুষের যে অর্থ চিন্তা বা অন্য চিন্তা, যে চিন্তাগুলোর কারণে মানুষ কি হচ্ছে? অন্যায় করছে, অপকর্ম করছে, কিংবা মানুষ যেখানে পৃথিবীকে উপভোগ করতে পারছে না, সেই জায়গা থেকে মানুষকে মুক্তি দিতে হবে।
না হলে মানুষ যদি একটা থেকে মুক্তি দেওয়া হয়, সে কিন্তু পিঞ্জরাবদ্ধ পাখির মতো কী করবে, ডানা ঝাপটাবে, কিন্তু সে উঠতে পারবে না। অর্থাৎ অর্থচিন্তা থেকে মুক্তি দিলেও যদি শিক্ষা তার ভিতরে মনুষ্যত্ব লোকে না পৌঁছে দেয়, তাহলেই কিন্তু সে কী করবে, সে স্বাধীন হলো না, কিংবা সে মুক্তি পেল না, সে পূর্ণাঙ্গ মানুষে পরিণত হলো না। অথবা শুধু শিক্ষা দীক্ষার মাধ্যমে তাকে মনুষ্যত্ব দিলেও যদি জীবসত্তার ঘরটা যদি বিশৃঙ্খল থাকে, তবুও সে কিন্তু কখনোই পূর্ণাঙ্গ মানুষে পরিণত হতে পারবে না। এবারে আমরা তোমাদের কিছু বাড়ির কাজ এবং কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আমি তোমাদের দিচ্ছি, সেগুলো তোমরা উঠিয়ে নাও এবং অবশ্যই সেগুলো বাসায় বসে বসে সলভ করবে, পড়বে। সবাই খেয়াল করো, সামনে তোমাদের পরীক্ষা এবং এইগুলো তোমাদের অনেক কাজে দিবে। তোমরা একটু খেয়াল করো। এখানে একটু দেখো, আমি কিছু প্রশ্ন তোমাদের জন্য বাড়ির কাজ হিসাবে এবং গুরুত্বপূর্ণ কিছু তোমাদের জানবার জন্য তৈরি করেছি। সেটা হচ্ছে একটা অর্থচিন্তার নিগড়ে সকলের মন্দির। আমরা প্রথমেই বললাম যে জীবসত্তার ঘরটাতে প্রত্যেকটা মানুষ অর্থচিন্তার নিগড়, অর্থাৎ অর্থচিন্তা ছাড়া মানুষের কোনো চিন্তাই নেই। মানুষ শুধু অর্থটাকে একমাত্র কাম্য মনে করে, অথবা এটাই মানুষ মনে করে যে এই অর্থ হলেই বোধহয় অনেক নাম করবে, অনেক বড় হবে, এরকম। আর প্রাণিত্বের বাঁধন যেটা, সেটা হচ্ছে আমরা জীবসত্তার ঘরে প্রাণীর বৈশিষ্ট্যগুলো, এটাকে বলা হয় প্রাণিত্বের বাঁধন। আমাদের ভিতরে যে প্রাণিত্বের বৈশিষ্ট্যগুলো রয়েছে, আমরা যেরকম কাড়াকাড়ি, কামড়াকামড়ি, প্রাণী যেরকম নিজের সন্তানকেও খেয়ে ফেলে কিন্তু ক্ষুধা লাগলে, কখনো কখনো কোনো কোনো প্রাণী, সেরকম প্রাণিত্বের বাঁধনে কিন্তু আমাদের ভাই ভাইকে হত্যা করছে, ছেলে বাবাকে হত্যা করছে, বা বাবা ছেলেকে হত্যা করছে, এরকম ক্ষমতার যে একটা দখল বা চেষ্টা চলছে, সেটা কিন্তু এই প্রাণিত্বের বাঁধনের জন্য। এবং এখান থেকে মানুষের অবশ্যই মুক্তি পেতে হবে। অনবস্ত্রের প্রাচুর্যের চেয়ে মুক্তি বড়, অবশ্যই মুক্তি বড়। আমরা বলেছি যে বুদ্ধির স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা এবং আত্মপ্রকাশের স্বাধীনতা না থাকলে কখনোই মানুষ সেখানে পূর্ণাঙ্গ মানুষ হতে পারবে না, বা সেখানে মানুষের মুক্তিও নেই। আর শিক্ষার আসল কাজ মূল্যবোধ সৃষ্টি, অবশ্যই মূল্যবোধ সৃষ্টি, জ্ঞান পরিবেশন নয়, কারণ মূল্যবোধটা হচ্ছে মানবিক ঔচিত্যবোধ। শিক্ষা কিন্তু জ্ঞান পরিবেশনেই শিক্ষার কাজ নয়, আর জ্ঞান পরিবেশনটা আসে এই মূল্যবোধ সৃষ্টির উপায় হিসেবে, যে মানবিক ঔচিত্যবোধগুলো। লেখাপড়া দুরুস্তি আর শিক্ষা একত্র নয়, লেখাপড়া দুরুস্তি বাইরেটা, যেটা তোমাদেরকে একটু আগে বললাম, এটা শুধুমাত্র যারা দেখতে শিক্ষিত তাদের সম্বন্ধে এটা বলা হয়েছে। অর্থ সাধনা জীবন সাধনা নয়, অর্থ সাধনা জীবন সাধনা অবশ্যই নয়, কারণ এটা যতক্ষণ পর্যন্ত আমরা এই সাধনা থেকে, এই চেতনা থেকে বেরিয়ে আসতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু পরিপূর্ণ আমাদের উদ্দেশ্য সাধন হবে না, কিংবা আমরা পরিপূর্ণ মানুষে পরিণত হবো না। আর জীবসত্ত্ব মানবসত্ত্ব বলতে কি বলছে, জীবসত্ত্ব যেটা জীবন অস্তিত্ব বা প্রাণী, আমরা মানুষত্ব মানবীয় আমি তোমাদেরকে বলেছি। লোভের ফলে মানুষের আত্মিক মৃত্যু ঘটে, এটা আত্মিক মানে যেখানে আত্মার মৃত্যু বলা হয়। প্রতিনিয়ত প্রমথ চৌধুরী একটা কথা বলেছেন যে দেহের মৃত্যু রেজিস্ট্রে রাখা হয়, আত্মার মৃত্যু হয়। অর্থাৎ প্রতিনিয়ত আমরা আত্মার কিন্তু মৃত্যু হয়, আমরা কিন্তু মরে যাই, সেটা আমরা দেখতে পাই না এবং সেটা কোনো জড়িত নেই। এই কারণে মানুষ এই বোধটা খুব কম মানুষের হয়। আর শিক্ষা অপরিহার্য, যেটা এই জন্য শ্রেষ্ঠ, সেটা মানুষকে শেখায় কী করে জীবনকে উপভোগ করতে হয়, কী করে আমরা মনের মালিক হয়ে অনুভূতি রাজ্যে রাজা হতে পারবো, এগুলো। আর আত্মার অমৃত হচ্ছে যেটা আমরা অদ্ভুত কিছু আমরা অবলোকন করার যে একটা পাওয়ার বা ক্ষমতা, সুন্দরকে সুন্দর বলা, অসম্ভব সুন্দরের সন্ধান পাওয়া, সেটাকেই কিন্তু আমরা আত্মার আসলে অমৃত বলি। যেগুলো হয়তো কোনো প্রকৃতি হতে পারে, কোনো সুন্দর বই হতে পারে, অনেক কিছু, বা মানুষের যেটা মানুষের জীবনের যে সবচেয়ে সৌন্দর্য, যে বিলাসী বা এই ব্যাপারগুলো। আর কোথায় মুক্তি নেই, মানুষের যেখানে বুদ্ধির স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, এগুলো নেই, সেখানে মানুষের মুক্তি নেই। আর মুক্তির জন্য মানুষকে দুইটা উপায়, কয়টা উপায়, দুইটা উপায় অবলম্বন করতে হবে। কোথায় শিক্ষা নেই, যেখানে মূল্যবোধের মূল্য পাওয়া যাবে না, সেখানে কিন্তু মানুষের শিক্ষা নেই আসলে। আর সত্যিকার মনুষ্যত্বের ফলে কি উপলব্ধ হয়, সত্যিকার মনুষ্যত্বের ফলে মানুষের উপলব্ধ হয় লোভী পাপের মৃত্যু, এবং লোভের ফলে মানুষের আত্মিক মৃত্যু ঘটে, এবং অনুভূতির রাজ্যে মানুষ ফকির হয়ে পড়ে। এই বোধটাই কিন্তু হচ্ছে মনুষ্যত্বের ফলে উপলব্ধ হয়। আর কাকে শিক্ষিত বলা যায় না, শিক্ষিত তাকে বলা যাবে না যে ছোট জিনিসের হারানোর লোভে বড় জিনিসকে, ছোট জিনিস পাওয়ার লোভে বড় জিনিসকে হারাতে যেতে থাকো না। আমরা একটা উদাহরণ দিয়ে বলি যে তুমি যদি স্কুলে কোনো কালিদুল বা কিছু কুড়িয়ে ফেলা, সেটা লুকিয়ে লুকিয়ে বাসে নিয়ে চলে গেলে, এবং তুমি ভাবলে যে আমার একটা অর্জন হলো বা আমি একটা কিছু পেলাম, কিন্তু এই জিনিসটা তোমার কিন্তু অনেকটা বিবেক বোধ, তোমার মনুষ্যত্ব বোধের কিন্তু এখানে পতন হলো, এবং আস্তে আস্তে তোমার কিন্তু এটা পতন হবে। এটা সবচেয়ে বড় জিনিসকে তুমি কিন্তু হারাবে, এটাইকে বলা হচ্ছে ছোট জিনিসের মহে বড় জিনিস। আর কখন মনুষ্যত্বের সাধনা মানুষের ব্যর্থ হবে,
আসলে এটা যদি জীবসত্তার ঘরটা যদি আমরা শৃঙ্খল না করি, শুধুমাত্র মনুষ্যত্বের ঘরে যাই, মনুষ্যত্ব সাধনা করতে যাই, তাহলে অবশ্যই এটা ব্যর্থ হবে। আর কিসের তৃপ্তির? খুদ পিপাসায় কাতর মানুষটার তৃপ্তির প্রয়োজন। আবার এখানে একটা উদাহরণ দিয়ে বলি যে তুমি যদি তোমার এই স্কুলের 1 মাসের বেতন কিংবা যত টাকা লাগবে সেই টাকাগুলো কিন্তু বাবা একটা বাজেট করে রাখে, হঠাৎ করে তোমার আরও কিছু টাকা মানে অতিরিক্ত প্রয়োজন পড়লো, তখন তোমার বাবাকে এটা কিন্তু বিব্রত করবে হামেশাই। কিন্তু সেই মুহূর্তে তুমি বললে বাবা চলো চাঁদনি রাতে চাঁদ দেখি, তখন বাবার ভিতরে কিন্তু এই কাজটা আসবে না, ওই কারণ সে আত্মার অমৃত উপলব্ধি করতে পারবে না। এবং এই জন্য খুদ পিপাসায় কাতর মানুষের অবশ্যই তৃপ্তির প্রয়োজন। আর কোন বোধটি মনুষ্যত্বের পরিচয়? অবশ্যই অন্য বস্তুর কাজ হচ্ছে মূর্তি বলো। তো প্রিয় শিক্ষার্থী, আজকে চেষ্টা করলাম তোমাদের এই শিক্ষা মনুষ্যত্ব প্রমাণ দুটি তোমাদের সামনে তুলে ধরবার, এবং এখান থেকে যে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আমি তোমাদের দেওয়ার চেষ্টা করেছি এগুলো তোমরা চর্চা করো, ইনশাল্লাহ পরীক্ষায় তোমরা অবশ্যই পাঠ করবে। তো আজকে আরেকটা কথা, যে সবাই এই করোনা ভাইরাসের সময় সবাই বাড়িতে থাকবে এবং হাত ধুবে আর নিজেকে রক্ষা করবে। নিজেকে রক্ষা করা মানে দেশকে রক্ষা করা, দেশকে রক্ষা করা মানে বিশ্বকে রক্ষা করা। ধন্যবাদ।